দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছে আমি মৌসুমী আহমেদ নৌপা। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। রাউন্ড অফ 16-এর ম্যাচে ইতিহাস গড়ল নরওয়ে। হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নরওয়েজিয়ানরা। এই হারে টানা 6 বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নকআউটের এই ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। তবে প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল পেনাল্টি পেলেও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন ব্রুনো গিমারেজ। গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ডেডলক ভাঙে ম্যাচের ৭৯ মিনিটে। দারুণ হেডে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন আর্লিং হ্যালান্ড। সমতায় ফেরার চেষ্টা দুর্বল করে ব্রাজিলের রক্ষণভাগ। সেই সুযোগে নিজের দ্বিতীয় গোল আদায় করেন হ্যালান্ড। তবে ইনজুরি সময়ে ক্যাসেমিরোর এনে দেয়া পেনাল্টি শটে পরাজয়ের ব্যবধান কমান নেইমার। তবে হার এড়াতে পারেননি। শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন এই সেলেসাও তারকা। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নটা অধরা রেখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার জুনিয়র। পুরো ম্যাচে 14টি আক্রমণ, 1 পেনাল্টি সহ অন্তত 5টি গোলের সহজ সুযোগ মিস। মোটা দাগে এটাই ব্রাজিলের নরওয়ের বিপক্ষে হারের প্রধান কারণ। তবে এর বাইরেও কিছু বিষয় আছে যা মোটেও এড়ানো যায় না। রায়ানের বদলি, গিমারেসের অফ ডে আর ইনজুরি ব্রাজিলের বিদায় নেবার অন্যতম কারণ। ক্রীড়াঙ্গনে খুব পরিচিত একটি প্রবাদ আছে, ইউ মিস আই হিট। বাংলায় যার অর্থ তুমি সুযোগ হাতছাড়া করবে আর আমি এর সদ্ব্যবহার করব। ব্রাজিল এবং নরওয়ে ম্যাচের চিত্রটা যেন এই প্রবাদটি একেবারেই স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তবে এবার বিস্তারিতভাবে মূল প্রসঙ্গে আসা যাক। কেন হারল ব্রাজিল? মোটা দাগে প্রধান কারণ একটি, আর সেটা হলো গোল মিসের মহড়া দেয়া। অন্তত আধা ডজন গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিলিয়ানরা। যার শুরু হয়েছে ম্যাচের 14 মিনিটে ম্যাথিয়াস কুনিয়ার আদায় করা পেনাল্টি থেকে স্পট কিকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারেস। এর পরের চিত্রটা ম্যাচের 40 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইড থেকে গোলের একটা সহজ সুযোগ হাতছাড়া করেন। এরপর ইনজুরি সময়ের 5 মিনিটের খেলা চলছে। ক্যাসেমিরো একটি দারুণ ক্রস করেছেন, কিন্তু হেড দিতে ব্যর্থ হয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পেনাল্টির পর ব্রাজিল গোলের সবচেয়ে সহজ সুযোগটা হয়তো হাতছাড়া করেছে 59 মিনিটে। বদলি হিসেবে নামার পরপরই অ্যান্ড্রিককে দারুণ একটি পাস দিয়েছিলেন ভিনি জুনিয়র, কিন্তু 1v1-এও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এই তরুণ স্ট্রাইকার। ব্রাজিল তখন প্রথম গোল খেয়েছে মাত্র। ম্যাচের 85 মিনিটে দারুণভাবে নরওয়ের ডিবক্সে ঢুকে যান ক্যাসেমিরো, কিন্তু টাইট অ্যাঙ্গেল থেকে সুন্দর একটি ক্রস করার সুযোগ থাকলেও ক্রস না করে গোল পোস্টে শট নেন ক্যাসেমিরো, মিস হয় সেই সুযোগটা। তবে এই গোল মিসগুলো ছাড়াও ব্রাজিলের হারের কিন্তু আরও বেশ কিছু কারণ আছে। একটা কারণ ট্যাকটিক্যাল। ব্রায়ানকে যখন তুলে নিলেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি, তার জায়গায় নামানো হলো অন্য খেলোয়াড়কে, ফরমেশনটাও বদল হয়েছে। কিন্তু রায়ান রাইট চ্যানেলে আক্রমণে ততটা প্রত্যাশা পূরণ করতে না পারলেও তিনি কন্টিনিউয়াসলি ডিফেন্সে এসে খুব ভালো সাপোর্ট দিচ্ছিলেন ধুঁকতে থাকা রাইট ব্যাক ড্যানিলোকে। কিন্তু রায়ান সেই জায়গা থেকে উঠে যাওয়ার পরপরেই নরওয়ে যে 2টি গোল পেয়েছে, সেই 2টি গোলেরই যোগান এসেছে সেই রাইট সাইড থেকে। ব্রাজিলের হারের প্রধান কারণ আর্লিং হ্যালান্ডকে বলতেই হবে, কেননা এই নরওয়েজিয়ান মেগাস্টার দুর্দান্ত 2টি ফিনিশিং করেছেন। কিন্তু আপনি গোলরক্ষক নাইল্যান্ডের কথা কি ভুলে যাচ্ছেন? একটি পেনাল্টি সহ অনবদ্য কি 4টি সেভ করেছেন নাইল্যান্ড, তা আপনার মনে আছে তো? তাই তো এই 2 নরওয়েজিয়ানও ব্রাজিলের হারের অন্যতম প্রধান কারণ বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ইনজুরির কারণে বিশ্বকাপের দলে ডাক পাওয়া নিয়েই ছিল শঙ্কা। যেদিন ডাক পেলেন অঝরে কেঁদেছিলেন। নরওয়ের বিপক্ষে ম্যাচ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ায়ও অঝরে কাঁদলেন নেইমার। বদলি হিসেবে মাঠে নেমে দলের পক্ষে একমাত্র গোলও করেছেন এই ফরওয়ার্ড। এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বার্তাও দিলেন এই তারকা। 1.5 দশক আগে চিলতে হাসিতে হলুদ জার্সির সাথে যে গল্প শুরু হয়েছিল, তার সম্ভাব্য সমাপ্তি অঝোর কান্নায়। হয়তো দেশের জার্সিতে শেষ ম্যাচটা খেলেই ফেলেছেন নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র। ইনজুরির কারণে বিশ্বকাপের দলে ডাক পাওয়া নিয়েই ছিল শঙ্কা। যেদিন ডাক পেলেন অঝরে কেঁদেছিলেন। নরওয়ের সাথে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েও কাঁদলেন। দলের প্রতি ভালোবাসা না থাকলে কি চোখ বেয়ে জল গড়ায়?
হয়তো ঝুঁকি নিয়ে বলে দেয়াই যায়, স্কিলে অন্যরা হয়তো এগিয়ে থাকতে পারেন, কিন্তু ব্রাজিলের এই দলে নেইমারের চেয়ে বেশি ডেডিকেশন কারোরই ছিল না। শেষ ম্যাচেও একটা গোল করলেন নেইমার পেনাল্টিতে। ভাবতেই পারেন পেনাল্টি, এ আর এমন কি, কিন্তু এই ম্যাচেই পেনাল্টিতে একটা গোল মিস করেছিল ব্রাজিল। পেনাল্টি কিক নেয়ার আগে নরওয়ের গোলকিপার নেইমারকে বেশ স্লেজিং করছিলেন। অরউইন নল্যান্ড তখন উঠছেন, একটা পেনাল্টি এরই মধ্যে ঠেকিয়েছেন, যতগুলো বল তার কাছে এসেছে সবই সেভ করেছেন। সেই গোলকিপারের সামনে নেইমার শুধু গোলই করেননি, রীতিমতো তাকে হিউমিলেট করেছেন। পরে গোলকিপারকে যেন বুঝিয়েও দিয়েছেন হারিয়ে যায়নি, এটাই জরুরি খবর। নেইমার তার প্রাইম ফেলে এসেছেন, ইনজুরিতে পুরোটা সময় তাকে খেলানোও হয় না, কিন্তু দিন শেষে নেইমার নেইমারই, হারিয়ে যান না, ফুরিয়ে যান না, অস্ত্র জমা দেন, ট্রেনিং ভোলেন না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। কাঁদলেন নেইমার, কাঁদালেন হাজার মাইল দূরের দেশ বাংলাদেশের ভক্ত সমর্থকরা। তাদের বক্তব্য, এক্সামিশনটা এবারও থেকে গেল অধরাই, বাড়ল আরও 4 বছরের অপেক্ষা। প্রিয় দলের পারফরমেন্সে হতাশা, ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। বিপরীত শিবিরে ছিল উল্লাসের ঘনঘটা। বিদায়। বিশ্বকাপের শেষ 16তেই আটকে গেল ব্রাজিলের স্বপ্নযাত্রা। অপেক্ষা বাড়ল এক্সামিশনের। নেইমারের মতোই কান্নায় ভেঙে পড়লেন হাজারো ভক্ত। যে দলটার সাথে মিশে থাকে আবেগ, যোগবনিতর ছন্দে তোলা আলোড়ন, তার বিদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ম্যাচ দেখতে আসা ভক্তরা যেন থমকে গেলেন। রাতের অন্ধকার চিরে ভোরের আলোটাও তখন বড্ড ফ্যাকাশে। প্রথম থেকে অ্যাটাকিং খেলা উচিত ছিল, আমাদের খুব দ্রুতগতিতে খেলা হয়েছে, যার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। জিতলো ব্রাজিল, হারলো ব্রাজিল, কোনো সমস্যা নাই, একবার হারছি পরের বার জিতবো, শেষ, সমস্যা নেই। আমরা তো খেলে হেরেছি, অসহায়ভাবে আত্মসমর্পণ করি না, আমরা লাস্ট মিনিট পর্যন্ত আমাদের শতভাগ দেওয়ার ট্রাই করছে। ব্রাজিল নরওয়ে খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল। ব্রাজিলের জাতীয় দলের হলুদ আর নীল জার্সিতে এক টুকরো ব্রাজিলে রূপ নেয়। তবে প্রিয় দলের পরাজয়ে কান্নায় ভেঙে পড়েন খেলা দেখতে আসা অনেক সমর্থক। এই কান্না ভেজা চোখ আর শুকায়নি ম্যাচ শেষেও। খেলাটা এত কষ্ট নয়, এত কথাটা হইলো সবচেয়ে বড় কষ্ট। নেক্সট এদেরকে এই শিক্ষা আমাদের মতন পাবে। খারাপ লাগতেছে হারাতে, ছোট থেকে ওয়েটই করতেছি। তবে ব্রাজিল বিরোধী সমর্থকরা প্রত্যেকটা গোল হওয়ার সাথে সাথে উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিশ্বকাপে নেইমার নরওয়ের কাছে হেরে গিয়ে হয়ে গেল সে চুরমার। অনেক চিল, আমরা এখন অনেক আনন্দ আছি এই খেলা থেকে। আমরা সেমিফাইনালে যাবো, এদেরকে হারায় ফাইনালে যাবো, এটার একটা অন্যরকম আনন্দ, হয়তো আমরা তাদের মিস করব। ব্রাজিল সমর্থকদের এই কান্না হয়তো সময়ের ব্যবধানে ফিকে হবে, তবে হেক্সা জয়ের আক্ষেপটা দীর্ঘায়িত হলো আরও 4 বছরের জন্য। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের পর ব্যতিক্রমধর্মী উদযাপনের মধ্য দিয়ে আলোচনায় নরওয়ের খেলোয়াড়রা। ভাইকিং রো দিয়ে তারা খেলার মাঠে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দুঃসাহসী অভিযাত্রার ইতিহাসকে। দেশটির মানুষের কাছে আজও সাহস আর ঐক্যের প্রতীক তাদের পূর্বপুরুষরা। একই ছন্দে বৈঠা চালানোর ভঙ্গি, হাজার হাজার কণ্ঠে সমস্বরে আওয়াজ, রো রো। এবার বিশ্বকাপের সেরা উদযাপনের ধরন বলা হচ্ছে নরওয়ের এই ভাইকিং রোকে। মাঠে খেলোয়াড় থেকে গ্যালারিতে সমর্থকরা, উদযাপন চলছে পথে পথেও। নরওয়ের হাজার বছরের ইতিহাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এই ভাইকিং রো, জাতির অতীতকে বর্তমানের সাথে যুক্ত করার ভাষা। কোথা থেকে এলো এই উদযাপন? কারা ছিলেন ভাইকিংস? ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 1200 বছর আগে। বর্তমান নরওয়ে, ডেনমার্ক, সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়া উপকূল থেকে বেরিয়ে পড়তেন একদল দুর্ধর্ষ নাবিক। ইতিহাস যাদের চেনে ভাইকিংস নামে। ধারণা করা হয় নর্স ভাষার ভাইকিংয়ার শব্দ থেকে এসেছে ভাইকিং শব্দটি, যার অর্থ দূরপাল্লার যাত্রী। কেউ কেউ আবার মনে করে ভিক শব্দ থেকে উৎপত্তি ভাইকিং শব্দের, যার অর্থ উপসাগর বা নদী।
সে যাই হোক, সমুদ্র অভিযাত্রায় লম্বা এক ধরনের নৌকা ব্যবহার করত ভাইকিংরা। তাদের লংশিপ ছুটে গেছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এমনকি উত্তর আমেরিকা উপকূল পর্যন্ত। উত্তর আটলান্টিক থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল তাদের অভিযান। যুদ্ধে পটু আর জাহাজ চালানোর অসম্ভব দক্ষতা কাজে লাগিয়ে প্রায় ৩০০ বছর ধরে গোটা ইউরোপ আমেরিকা দাপিয়ে বেরিয়েছে ভাইকিং নারী পুরুষেরা। আবিষ্কার করেছে নতুন নতুন ভূখণ্ড। বিখ্যাত ড্রামা ভাইকিংসে আগ্রাসী র্যাগনার লোথব্রকের নিষ্ঠুরতা আর লুটতরাজের কাহিনী দেখা যায়। তবে ভাইকিংস মানে শুধু লুটেরা, এখন আর সে ধারণা রাখেন না ইতিহাসবিদরা। বরং ভাইকিংদের পরিচয় তারা ছিলেন অসাধারণ জাহাজ নির্মাতা, সফল ব্যবসায়ী, নির্ভীক যোদ্ধা, সর্বোপরি দক্ষ সমুদ্র অভিযাত্রী। আর সে কারণেই আধুনিক নরওয়ের জাতীয় পরিচয়ে ভাইকিং যুগের গুরুত্ব গভীর। যুদ্ধ নয়, বরং সাহসিকতা, অনুসন্ধিৎসা আর সমুদ্র জয়ে গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয় ভাইকিং ঐতিহ্যকে। হাজার বছর আগে ভাইকিংদের যে লংশিপ উত্তর সাগর পাড়ি দিত নতুন দিগন্তের খোঁজে, সেই নৌকা আজ নেই, কিন্তু বেঁচে আছে বৈঠার ছন্দ। বিশ্বকাপে নরওয়ের সমর্থকদের ভাইকিংরও সেই ঐতিহ্যের প্রতীকই তুলে ধরেছে, যেন সবাই একই নৌকায়, একই গন্তব্যের পথে, একই স্বপ্নে বাইছেন বৈঠা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাউন্ড অফ 32 রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের হয়ে জোড়া গোল করেছেন জুড বেলিংহ্যাম। বৈরী আবহাওয়ার কবলে পড়ে মেক্সিকো ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ পিছিয়ে যায় ১ ঘন্টা। আজ তাক স্টেডিয়ামে ম্যাচ ঘিরে রোমাঞ্চ ছিল আগে থেকেই। ৩৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দলকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। এই গোলের উল্লাস না কাটতেই পুরো স্টেডিয়ামকে নিথর বানিয়ে দেন তিনি। ২-০ এগিয়ে ইংল্যান্ড। বিরতির আগে অবশ্য এক গোল শোধ করেন মেক্সিকোর হুলিয়ান কিনিওনেস। বিরতির পর হেসুসকে বাজেভাবে ফাউল করে কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এরপরও ৬০ মিনিটে কেইনের সফল পেনাল্টিতে ৩-১ গোলে এগিয়ে ইংল্যান্ড। কিছুক্ষণ পরই মেক্সিকোর হয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান হিমেনেজ। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্সরা। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে সেই আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতের বিষয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সৌদির সাথে বাংলাদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। We are very positive about having a strategic cooperation and partnership with the Kingdom of Saudi Arabia. Historically, our relations with Saudi Arabia has always been good. We will further strengthen it, and the ties will reach also, inshallah, new heights. টানা ও ভারী বর্ষণে কক্সবাজারে হয়েছে ভয়াবহ পাহাড় ধস। রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। প্রশাসন বলছে আগে সতর্ক করা হলেও সরেনি কেউ, আর এতেই ঘটল প্রাণহানি। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে। রোববার থেকে শুরু হয় টানা ও ভারী বৃষ্টিপাত। এতেই মাঝরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ঘটে পাহাড় ধস। ক্যাম্প প্রশাসন জানায়, রাত ৩টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ধসে পড়ে পাহাড়। চাপা পড়েন নারী, শিশুসহ ৪ জন। ঘটনাস্থলেই হয় তাদের মৃত্যু। এর আগে রাত ১টার দিকে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতুলি ক্যাম্পে হয় পাহাড় ধস। নিচের বসতঘরে থাকা কামাল হুসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের ৪ বছরের ছেলে আনাসের মৃত্যু হয়। তারা নতুন আসছে মানুষ, তো তারা তখন আগাইলে আগারা আসি হিসাবে আর তো হন্যান তো কি হইব, আর তো স্বর্ণমিকা আছে, তারা হন স্বর্ণই বাজল অন্য ভা পার ভাঙিয়ারে পরিবারে ৪জন, ৫ জনের মাঝে একজন ইঞ্জুরি হয়ে গিয়ে আড্ডি মাই গিয়ে এখন এমএসএ হসপিটাল ঢুকে আর ৪জন মরে গিয়ে, মা বাবা ৩জন, বৈনক্য।
এদিকে কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত ২টার দিকে মাটি চাপা পড়ে ৭ বছরের শিশু একরামের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘন এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে আগেই ছিল পাহাড় ধসের শঙ্কা। মাইকিং সহ বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল স্থানীয়দের, তারা সরে না যাওয়ায় এই প্রাণহানি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু রাতের মধ্যেই তারা ওই জায়গা থেকে যেহেতু সরায় নাই, ওই কারণে ঘটনাটা ঘটেছে। এই সময়টা একটু সজাগ হওয়ার কথা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। এদিকে কক্সবাজারে গেল ২৪ ঘন্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে উখিয়া সহ জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও বসতঘরে ঢুকে পড়েছে পানি। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, পাহাড় ধসের বিষয়ে আমরা আরো জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা জানলাম, উদ্ধার অভিযান শেষ হয়েছে কিনা এবং কেউ নিখোঁজ আছে কিনা একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, লোপার নিখোঁজ নাই, আবার উদ্ধারের যে কার্যক্রম সেটিও কিন্তু ভোর রাতে শেষ হয়েছে এবং এখন হচ্ছে দাপন কাপনের যে কাজ সেটি মূলত তারা সম্পন্ন করছে। আর হচ্ছে যেহেতু ক্যাম্পে ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেকেই বসবাস করছে, আমাদের একটু আগেও ব্রিফিং করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি বলেছেন প্রায় ১.৫ লাখের অধিক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। বিশেষ করে যারা নতুন এসেছে, ১.৫ লাখের মতো রোহিঙ্গা যারা এসেছেন সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরের মধ্যে, তো তারাই মূলত এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই বসবাস করছে। তারা এখানকার নিয়মকানুন সম্পর্কে এখনো অবগত হননি। তো তারপরও তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা সচেতনতামূলক সেটি করা হচ্ছে। আর হচ্ছে তাদেরকে বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটু অবগত করতে চাই, সেটা হচ্ছে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু কক্সবাজারের আরও অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, উখিয়ার পাশাপাশি আরও 10টি উপজেলা রয়েছে, যেসব জায়গায় পাহাড় রয়েছে সেখানেও কিন্তু ঝুঁকিপূর্ণভাবে অনেকেই বসবাস করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে কার্যক্রম চালানো হচ্ছে। আবার পাশাপাশি হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। এবং এর পাশাপাশি হচ্ছে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কক্সবাজার থেকে বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনে ঝুঁকিপূর্ণ সাগরের যে উত্তাল, এই অবস্থায় কিন্তু কোনোভাবে যান চলাচল যেন না করে, সেজন্য কিন্তু গত 4 দিন ধরেই সেন্ট মার্টিন এবং টেকনাফ রোডে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসনের পক্ষ থেকে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারি শিশু পরিবারের সদস্যরা নেচে গেয়ে স্বাগত জানান ডাক্তার জুবাইদা রহমানকে। উপভোগ করেন তাদের বেশ কিছু উপস্থাপনা। শিশু পরিবারের সদস্যরা লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় ছোটবেলা থেকেই শিশুদের সততা ও নিয়মানুবর্তিতার ভিত্তি স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অত্যন্ত ভালো লাগছে, ভিত্তি সহমর্মিতার
শিশুরাই জাতির ভবিষ্যৎ, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং তোমরা আগামীর দেশ গড়ার মহান সৈনিক। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অনেক লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে। নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবে উদ্বুদ্ধ করতে শনিবারের মধ্যে সব ক্লিনিকে আলাদা লেবার রুম নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠিন ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এমনকি হাসপাতাল লাইসেন্সও বাতিল করা হতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মিড ওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী। তিনি বলেন, নর্মাল ডেলিভারি উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত। আরও বলেন, আগে দায়রা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিল গ্রামের সৌন্দর্য। এখন গ্রাম থেকে সেই পদ্ধতিটাই হারিয়ে গেছে। সেখানেও অধিকাংশ ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মায়েদের স্বাস্থ্য এবং বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি ব্যতীত একটা সুষম সমৃদ্ধশীল অর্থনীতি গড়ে তোলা যাবে না। যেই কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি। জুলাই আন্দোলন যখন স্তিমিত হয়ে যাওয়ার শঙ্কায়, তখন রাজপথে নেমে গণ অভ্যুত্থানকে নতুন করে উজ্জীবিত করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রক্তক্ষয়ী সফল আন্দোলনের পর প্রাইভেটের প্রায় সব ছাত্রছাত্রী ফিরে গেছেন পড়ার টেবিলে। তেমন আগ্রহ নেই রাজনীতিতে। তবে জুলাই ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা যে পূরণ হয়নি, সে কথাও বললেন অকপটে। আক্ষেপ এখনো রয়ে গেছে বৈষম্য। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। জুলাই বর্তমান প্রজন্মের কাছে এক আবেগের মাস। জুলাইয়ের প্রতিটি দিন মনে করিয়ে দেয়, অধিকার আদায়, ন্যায় আর মর্যাদার পথে কোনো আত্মত্যাগই বৃথা নয়। 2024-এর গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, স্বজন, কেউ হারিয়েছে বন্ধু, কেউ বা সহপাঠী। হারানোর বেদনা চেপে রেখে জুলাই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। সে সময় দাঁড়িয়েছিল ঢাল হয়ে। আন্দোলন যখন স্তিমিত হয়ে যাওয়ার শঙ্কায়, তখন জীবনের পরোয়া না করেই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সে সময়ের সম্মুখ সারির যোদ্ধারা কে কোথায় আছেন, কী বা করছেন এখন? আমি কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, আর এটা আমার 10th সেমিস্টার। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AUB-র একজন শিক্ষার্থী। প্রশ্ন ছিল, 2 বছর পর এসে জুলাইয়ের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, আর কী বা ছিল আকাঙ্ক্ষা? না, আই অ্যাম ভেরি ফ্রাস্ট্রেটেড উইথ জুলাই। আই গেস আমি যেটা করছি ইট অল ওয়েন্ট ইন ভেইন। কোনো লাভ হয় নাই, শুধু শুধু মানুষ মরে গেছে। আমাদের অনেক আশা ছিল জুলাই নিয়ে। আমরা ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, দিস টাইম চলে যাবে আওয়ামী লীগ, এরপরে উইল রিফর্ম আ নিউ গভর্নমেন্ট যেখানে এভরিবডি ইজ গোয়িং টু বি হার্ড, সবাই সবার কথা শুনবে, জনগণের যে রাজনীতিটা ওটা শুরু হবে। কিন্তু আসলে এটা দিন শেষে দেখা গেল যে আমরা পন্স হিসেবে ইউজড হয়েছি। মানুষ যেন পলিটিক্যাল ফ্রিডম ওইটা পায়, ওইটা প্রত্যাশা ছিল। তো আমরা এখনও আশা আছে, কিন্তু 100% ওই প্রত্যাশা আমরা এখনও ফিল আপ করতে পারি নাই। আমরা ফেসিস্টবাদী যে কাঠামোটা এইটা ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা তাতে তেমন একটা সফল হতে পারিনি। আমার এই প্রত্যাশা 10% পূরণ হয় নাই। মনে হচ্ছিল জুলাইয়ের একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল মেরিটোক্রেসি, যে মেরিটের ভিত্তিতে দেশের বিভিন্ন ধরনের নীতি নির্ধারণী পর্যায়ের পরিবর্তন। কিন্তু জুলাইয়ের পরে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে মেরিটোক্রেসি থেকে খুব তাড়াতাড়ি মবোক্রেসির দিকে ইনক্লিনেশন। সবচেয়ে বড় সমস্যা আমার মতে যে দুর্নীতিটা, যেটা এখনো সরে নাই। আন্দোলনের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যেই একতার ঘাটতি রয়েছে। যখন ওদের ওই রাজনীতির সাথে আমরা অ্যালাই হতে গিয়েছি, তখন উই স যে ওরা আমাদেরকে ইউজ করে আশ্বাস দিয়েছে বারবার। ওরা যেসব প্রমিসেস আমাদেরকে করেছিল, ওইসব প্রমিসেস আসলে ওরা রাখে নাই বা রাখতে চাই নাই। যাদের মাধ্যমে নেতৃত্ব আসছিল, আমরা আশা করছিলাম তাদের কাছ থেকে আরও ভালো ফলাফল পাবো।
কিন্তু পাই নাই। আন্দোলনটা যখন শেষ হইলো তখন ফার্স্টে শুরু হলো যে প্রাইভেট ইউনিভার্সিটিকে ওইভাবে কাজ করতে দেওয়া হলো না। আর প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে যদি আমরা বলি, নিজেরা নিজেদের মধ্যে আর কি হচ্ছে ইউনিটি ভেঙে পার্সোনাল আগায় গেছে, এই কারণে যে বন্ডিংটা ভাঙছে, এই বন্ডিংটা আর পরে অ্যাকচুয়ালি জোড়া লাগে নাই। আসলে আমাদের ওই ধরনের কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশনই হয় না কখনো, যার কারণে আমরা এই ধাপটাই পার করতে পারি না। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় হবে চির অমলিন, দেশের মানুষের হৃদয়ে থাকবে চিরকাল। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে হয় তার দ্বিতীয় জানাজা। সেখানে বিনম্র শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও দীর্ঘদিনের সহকর্মীরা। আবুল কাশেম ফজলুল হকের প্রথম জানাজা হয় পল্লবীতে। অংশ নেন পরিবারের সদস্য ও তার প্রতিবেশীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হয় মরদেহ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে হবে দ্বিতীয় জানাজা। পরিবারের সিদ্ধান্তে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাশেম ফজলুল হকের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এত আকস্মিক চলে যাবেন আমরা কেউ ভাবিনি। আমাদের জন্য একটা ভীষণ অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একদমই ব্যতিক্রমী একজন প্রতিভা, যিনি সবসময় সামাজিক কাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং নতুন প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে একই সঙ্গে তিনি নিজের লেখালেখি করেছেন। তার একটা স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা করা, যেন তার জীবন এবং কর্ম সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন, বিচার বিশ্লেষণ, শ্রদ্ধা নিবেদন, এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম আইনজীবী। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে টানা কয়েকদিন শুনানি হয়। নির্বাচনের আগে অতীতের মতো ৫০ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এখন আবারও নতুন করে শুনানি শুরু হলো। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫০ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক ৩টি আপিল করা হয়। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নের কাজ করছে সরকার। সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ৫ যুগ ধরে পল্লী উন্নয়নে কাজ করছে সিডাপ। জানান, প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও কাজ করছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বলেন, সেচ কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এছাড়া দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড সহ নানাবিধ সুযোগ সুবিধা। Development must be inclusive, equitable and rural centered. Our government has given priority to education and health sector, which will strengthen the capacity of the rural communities. Under the leadership of the Honorable Prime Minister, Mr. Tariq Rahman, the government is determined to bring qualitative changes in the rural communities as well as the livelihoods of the people in the rural areas. শিল্প কারখানা জ্বালানি সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চলছে, এমনটা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট চোখের পলকে সমাধান সম্ভব নয়। সকালে চট্টগ্রামের বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসার জন্য গ্রিন লাইসেন্স নিতে হবে। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিপ রিসাইক্লিং এর গৌরব পুনরুদ্ধারের কাজ চলছে। ব্যবসায়ীরা যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেন মন্ত্রী। পরে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক সমিতির নেতাদের সাথে বৈঠক করেন। প্রায় ১৬০০ MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটাও, গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে।
কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়। পুনরায় চালু হচ্ছে বহুল আলোচিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর সিস্টেম। প্রাথমিকভাবে বৈধ ও অবৈধ মোবাইল সেট চিহ্নিত করার সুবিধা বহাল থাকবে। সেট নিবন্ধনের জটিল প্রক্রিয়াগুলো আপাতত এড়িয়ে যাওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীদের হ্যান্ডসেট বিক্রির ক্ষেত্রে আরোপিত শর্তগুলো সহজীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসিক এনইআইআর সিস্টেম চালুর মাধ্যমে গ্রাহকের ভোগান্তি কমবে। হ্যান্ডসেটের নিরাপত্তার পাশাপাশি সরকারের রাজস্ব নিশ্চিত করা সম্ভব হবে। বড় জটিলতা এড়িয়ে এবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার পদ্ধতিকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের দাবি রক্ষা এবং গ্রাহক ভোগান্তি এড়াতে প্রক্রিয়াকে আরও শিথিল করা হচ্ছে। নতুন করে এনইআর চালুর ক্ষেত্রে রাখা হচ্ছে না হ্যান্ডসেট নিবন্ধন বা পুনর্নিবন্ধন প্রক্রিয়ার মতো বিতর্কিত জটিল ব্যবস্থা। অবৈধ পথে হ্যান্ডসেটের প্রবেশ ঠেকাতে এনইআর পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র বৈধ ও অবৈধ সেট নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেসিক এনইআরটা আমাদের দাবি, সেটা কাস্টমার, কারণ ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কি আছে, সেটা যে রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল, তো সেগুলোকে আমরা এলিমিনেট করে যদি বেসিক এনইআরটা করি তাহলে আমাদের একটা ধাপ বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো। নতুন এনইআইআর পদ্ধতিতে চালু থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে না। সিস্টেমটি চালুর আগে ব্যবসায়ীদের কাছে মজুতকৃত হ্যান্ডসেট বিক্রিতেও তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। শুধুমাত্র নতুন করে শুল্ক ফাঁকি দিয়ে বাজারে আসা হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে সচল হবে না। প্রযুক্তিবিদদের অভিমত, এনইআইআর পদ্ধতি সহজীকরণের ফলে খুচরা ব্যবসায়ী এবং গ্রাহকের ভোগান্তি যেমন কমবে, একই সাথে স্থানীয় নির্মাণ শিল্পের প্রাথমিক সুরক্ষা নিশ্চিত করা যাবে। এই জটিলতার করতে গেলেই কিন্তু প্রচুর হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। সো আমাদের বন্ধ করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা এখন থেকে যে ফোনগুলো আমাদের মার্কেটে আসে সেগুলো যাতে রেজিস্টার হয় প্রপারলি, এবং স্লোলি যেগুলো আমাদের অলরেডি নেটওয়ার্কে আছে সেগুলো যাতে সরে যায়। প্রাথমিক পর্যায়ে এনইআর চালুর আগে গ্রাহকের হাতে থাকা সব হ্যান্ডসেট আগের মতোই বৈধ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়। পুরনো সেট হাত বদলের জন্য নিবন্ধনের প্রয়োজন পড়বে না। প্রযুক্তিবিদরা বলছেন, বেসিক এনইআর এর মাধ্যমে গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা যেমন নিশ্চিত করা যাবে, অন্যদিকে ব্যবসায়িক জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। বেসিক এনইআরটা আমরা প্রথমে আসলে ইমপ্লিমেন্ট করতে চাই। বেসিক এনইআরটা বলতে যেটা বুঝি যে আইদার এই হ্যান্ডসেটটা মানে সঠিকভাবে এসেছে অথবা এটা সঠিকভাবে আসে নাই। এই দুটাকে আসলে ডিফারেন্সিয়েট করাটাই আমার মনে হয় যে প্রাইমারি একটা ফেজ হতে পারে, এবং আমরা এটাই চাই। চোরাই এবং নকল হ্যান্ডসেটের কারবার ঠেকাতে এর আগে 2 দফায় এনইআর চালুর উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। চলতি বছরের জানুয়ারিতে এই পদ্ধতির বেশ কিছু জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেন খুচরা মোবাইল সেট বিক্রেতারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কালের সাক্ষী হয়ে টিকে আছে শতবর্ষী চট্টগ্রাম সিটি কর্পোরেশন গণগ্রন্থাগার। দুর্লভ পুঁথি প্রকাশনা সহ 40,000 বই থাকলেও টানতে পারছে না পাঠক। যুগোপযোগী বই এবং প্রযুক্তির অভাবে আকর্ষণ হারাচ্ছে দিন দিন। তবে এটি সমৃদ্ধ করার পরিকল্পনার কথা জানান সিটি মেয়র। 1904 সালে প্রতিষ্ঠিত লালদিঘি পাড়ের এই পাবলিক লাইব্রেরিটি চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন। ব্রিটিশ আমলের দুর্লভ প্রকাশনা, শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের প্রাচীন সংস্করণ, শিরিন ফরহাদের পুঁথি ও মূল্যবান গ্রন্থসহ আছে প্রায় 40,000 বই। আধুনিক সুযোগ সুবিধা, নিরিবিলি পরিবেশ, আলো ঝলমলে পাঠকক্ষ সবই আছে। নেই শুধু পাঠকের আনাগোনা। যে কজন আসেন তাদেরও নানা অভিযোগ। বিভিন্ন বিষয়ের বই খুঁজতে আসে আর কি, তো চাকরির প্রার্থীদের জন্য যদি ওরকম বইয়ের ব্যবস্থা থাকতো সেটা ভালো হতো। এমবিবিএস এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে, সে বলতে সিটি কর্পোরেশন লাইব্রেরি সে চিনে না। যে বছরে আর কি যে বইটি পুরস্কার প্রাপ্ত হয় সে বইগুলো এখানে অপর্যাপ্ত রয়েছে এবং নেই বললেই চলে। সিটি কর্পোরেশন পরিচালিত এই লাইব্রেরিতে জুন মাসে এসেছেন 485 জন পাঠক। সে হিসেবে দিনে গড়ে 22 জন। এখানে কর্মরত আছেন 12 জন কর্মকর্তা কর্মচারী। প্রতিদিন রাখা হয় 21 থেকে 22টি জাতীয় ও স্থানীয় পত্রিকা। একটা লিস্ট আমরা করতেছি এবং এটা মহান মহোদয় সহ আমাদের প্রধান শিক্ষা কর্মকর্তা সহ সবাই মিলে আমরা যদি সেটা ফুলফিল করতে পারি লাইব্রেরিটা, আমার মনে হয় একটু আরও বেশি জমজমাট হবে।
বই খুঁজে বের করার ডিজিটাল ক্যাটালগ, নতুন প্রজন্মের চাহিদার অনেক বই এবং বিসিএস বা চাকরিপ্রার্থীদের জন্য আলাদা কর্নার নেই। সর্বশেষ নতুন বই সংগ্রহ করা হয়েছিল 2012 সালে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওদেরকে আমরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের বাচ্চাদেরকে এখানে আমরা আনার ব্যবস্থা করব স্টাডি করার জন্য। পাঠ্যাভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিকে সময় উপযোগী ও প্রযুক্তি নির্ভর করার পরামর্শ মনোবিজ্ঞানীদের। যে লাইব্রেরি বিমুখ হওয়ার মূল কারণ হচ্ছে এটা যে সে সহজে অল্প ব্যয়ে অনেক তথ্য মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। নতুন জেনারেশন হয়েছে কি যে এখন চাচ্ছি এই মুহূর্তে আমি চাই, ফলে আমাদের লাইব্রেরিগুলোকে একটু আপডেট করতে হবে। ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান সিটি মেয়র। পাঠকের যেটা স্পৃহায় ইচ্ছা যে বইগুলোতে, সেগুলোকে আরও সমৃদ্ধশালী করে এটাকে আরও নতুনভাবে নতুন আঙ্গিকে করার আমাদের ইচ্ছা আছে এবং সেটা আমরা শুরু করব। শুক্র, শনিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে 6টা 4 ঘন্টা খোলা থাকে এটি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে কাজ করবে সরকার। সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে। শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধিতেও সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আমরা পুরো নতুন কারিকুলাম তৈরি করছি। পুরো নতুন কারিকুলাম মানে কি, এখন যে কারিকুলামটা আছে সেটাকে আরও ভেঙে সাজানো, যেন আরও সহজতর হয় এবং আরও ফোকাসড হয়। একই সাথে ওটার জন্য টিচার ট্রেনিং, টিচারদেরকে প্রিপেয়ার করা, যেটা বললাম যে গতকালই টিচার নীতিমালা নিয়ে বিশাল মিটিং হয়েছে, এটা রেগুলারলি হচ্ছে। তারপর টিচারদের যেন অ্যাডমিনিস্ট্রেটররা সহযোগিতা করতে পারে, মানে থানা শিক্ষা অফিসার, আপনার জেলা শিক্ষা অফিসার, এরা যেন সঠিকভাবে সহযোগিতা করতে পারে, এদের জন্য পুরো নতুন নীতিমালা হচ্ছে। গ্র্যান্ড মুসাল্লা থেকে আজাদি স্কয়ার 10 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও নেই পা ফেলার জায়গা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়ে চলছে শোক র্যালি। শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব চত্বর, নেই তিল ধারণের ঠাঁই। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই জনসমুদ্র। সোমবার স্থানীয় সময় সকালে শুরু হয় দুদিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। গ্র্যান্ড মুসাল্লায় আনুষ্ঠানিকতা শেষে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাত্রা করে বিশেষ শোক র্যালি। পথযাত্রায় ব্যবহার করা হয় বিশেষ যান, যেখানে আয়াতুল্লাহ খামেনি সহ বহন করা হয় তার পরিবারের 4 সদস্যের মরদেহ। কফিনবাহী কনভয়ের সামনে দেখা যায় ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শোক র্যালি ঘিরে রাজধানী জুড়ে সমাগম হয় লাখ লাখ মানুষের। মনে হচ্ছে এতিম হয়ে গেলাম। নিজেকে এমন এক শিশু লাগছে যে তার বাবা অভিভাবককে হারিয়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করুন। দিনটি অত্যন্ত কঠিন। কখনোই ভাবিনি সর্বোচ্চ নেতাকেও আমাদের বিদায় দিতে হবে। তাকে বিদায় জানাতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে, আর সেটা নেবই। এর আগের দিন সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। এতে অংশ নেন খামেনির 3 ছেলে সহ লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। তেহরানে আজকের আনুষ্ঠানিকতা শেষে কাল পবিত্র কোম শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে আরেক দফা জানাজার পর 8 তারিখ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক নাজাফ ও কারবালায়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে নেওয়া হবে জন্মস্থান ইরানের মাশহাদে। সেখানে ইমাম রেজার মাজারি হবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার দৃশ্য দেখাতে সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার দৃশ্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠান চলছে। যুদ্ধের কারণে দীর্ঘ 4 মাস স্থগিত থাকার পর ইরান ও ইরাকে 6 দিনব্যাপী বিশাল অন্ত্যেষ্টিক্রিয়ার এই কার্যক্রম চলছে। লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন সেখানে। দর্শক, আমরা দেখছিলাম ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার দৃশ্য। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টায়। বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।